মাত্র ১.৫ মিনিটেই খুলনার সাবেক যুবদল নেতা মাহবুব হত্যা মিশন শেষ করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলছে অপরাধী শনাক্তের কাজ। ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। টেকসই বাঁধের দাবিতে পরশুরামে মানববন্ধন। সিরাজগঞ্জে সরকারি একটি স্কুলে প্রশ্ন ফাঁস সিন্ডিকেট। কোচিং করা শিক্ষার্থীরা অনৈতিক সুবিধা পাচ্ছে, অভিযোগ অভিভাবকদের। তদন্ত কমিটি গঠন। স্কুলে শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয়। স্কুলে আসে যায়, ক্লাসে তেমন পড়া হয় না। এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই, আমার ভবিষ্যৎ আমি মনে করতেছি এর সব অন্ধকার জগৎ নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিনের আলোয় বাড়ির সামনেই গুলি করে ও পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। মাত্র ১.৫ মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে ৭ জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে। এর মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার ২ পায়ের রক কেটে পালিয়ে যায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বলছেন দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ১.৫ মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। তাদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই। এরা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত, তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি। হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই। আমি চাই সুষ্ঠু বিচার, যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক। এইটি আমি দেশের কাছে, প্রশাসনের কাছে এটা দাবি। ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও, না হলে তোমার অবস্থা খারাপ, বা তুমি এসবের মধ্যে যাবো না, রাজনীতি বাদ দাও, চলে যাও। গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর। বড় রামদাহাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব ১১। গতরাতে তাকে বন্দর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরপর নেওয়া হবে ঢাকায়। ভাইরাল ভিডিওতে দেখা যায় এই নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা ৪ জনের একজন। এ নিয়ে এই হত্যা মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হলো। এর আগে গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রেমের সম্পর্ক ধরা পড়ায় সামাজিক মীমাংসায় বিয়ে পড়ানো হয়। স্থানীয়দের দাবি, হেনস্থা হওয়ার সেই ক্ষোভ থেকেই ৪ মাসের মাথায় হত্যা করা হয় স্ত্রীর এক স্বজনকে। ঘটনাটি কুমিল্লার লাকসামের। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রায় মাস হতে চললেও এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল আসামি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে পরিবার। ছেলেকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা। জানাচ্ছিলেন গেল ১৮ জুন রাতে তার ছেলে রবিউল হোসেন রাসেলকে কিভাবে ছুরিকাঘাত করে পাশের গ্রামের জয়নাল আবেদিন শাওন। হাসপাতালে ২১ দিন মৃত্যুর সাথে লড়াই করে ৯ জুলাই মারা যায় ছেলে। দুধের বাচ্চা আর কোনো
কোন গালি করছে না। স্থানীয়রা জানায় ঘটনার সূত্রপাত আরও মাস 3 আগে 18 এপ্রিল কুমিল্লা লাকসামের প্রত্যন্ত গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল শাওনের। বিষয়টি ধরা পড়লে 2 গ্রামের মানুষের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় তাদের। ঘটনার দিন উপস্থিত থাকা প্রেমিকার আত্মীয় রাসেলের কাছে সাহায্য চেয়েছিল শাওন। রাসেল তাতে রাজি না হয় রোষানলে পড়ে শাওনের। এতদিন সেই খুব পুষে রেখেছিল শাওন, কল্পনাতেও ভাবেনি কেউ। রাসেলকে বলছিল এমনি এমনি তুই আমার সাইডে দে, তোর আমি কিছু সহযোগিতা করবো, কিংবা টাকা পয়সা দিব। তো রাসেল বলছিল কি না, যদি বলতো তাহলে আমি আমার আব্বু আম্মুকে বলতাম যে ওনাদের উপরে একটা খ্যাপ আছে, ওনারা আপনারা একটু না করে দিয়েন, যে কোনো কিছু না করার জন্য, বেজল করার জন্য। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। তবে ঘটনার পর থেকেই পরিবার সহ গা ঢাকা দিয়েছে শাওন। এতদিনেও আসামি ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘাতক, তার মনের ভিতরে যে এই জিনিস থাকবে এটা আসলে কেউ কল্পনা করেনি। এত বড় একটা মামলা নেওয়ার পরে উনি মামলা তদন্ত না করিয়া কিভাবে উনি ছুটিতে চলে যায়? প্রচলিত আইনে তাকে আইনের হাতে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আসামিদের গ্রেফতারের সব ধরনের চেষ্টার কথা বলছে পুলিশ। আমাদের একাধিক টিমও ছায়া তদন্ত করতেছি আমরা আসামিকে ধরার জন্য, কিন্তু আসামির ওই সময় মোবাইল ব্যবহার সে করতেছে না। আসামি যদি মোবাইল ব্যবহার করা হতো তাহলে তার এটা একজ্যাক্ট আমরা শনাক্ত করতে পারতাম। রাসেল হত্যার পাশাপাশি আরও 2 জনকেও খুনের হুমকি দিয়েছে শাওন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীর বন্যা দুর্গত 5 উপজেলা থেকে নেমেছে বানের পানি, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। 7 দিন পরও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল সেসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। ফুলগাজী আনন্দপুর ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। এর জন্য নদী খাল দখলকে দুষছেন বাসিন্দারা। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বন্যায় যেসব খাতে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে। তবে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে এই সড়কগুলো আছে এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। যে কালভার্ট না থাকার কারণে পানির আমরা এই ভোগান্তি, আর যেহেতু খালগুলা ওগুলা মানে যে দখল হয়ে গেছে সবগুলা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে পরশুরাম উপজেলায় এ মানববন্ধন হয়। এলাকাবাসীর অভিযোগ, অতীতের সরকারগুলো বারবার আশ্বাস দিলেও টেকসই বাঁধ নির্মাণ হয়নি। এবার স্থায়ী সমাধান চান তারা। প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার দাবিও জানিয়েছেন তারা। মানববন্ধনে পরশুরামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ফেনীতে ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এর সাথে ভারতের উজানের পানি আসলেই সৃষ্টি হয় প্লাবন। কয়েক যুগ ধরে এভাবেই চলে আসছে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলা। 2024 সাল থেকে শুধু ভয়াবহ বন্যা দেখা যায় পুরো জেলায়। গত বছর বন্যায় সবকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার এখন পর্যন্ত প্লাবিত হয়েছে 112টি গ্রাম, বাঁধ ভেঙেছে 41টি। উজানে বৃষ্টি হলে এভাবেই ক্ষিপ্র গতিতে পানি ঢোকে ফেনীতে। এমন চিত্র বহু বছর ধরেই, জন্মের পর থেকে এমনটাই দেখে আসছেন প্রবীণরাও। বারবার ভোগান্তি আমাদের কৃষকের যে ক্ষতি হয়, এটা পুরো এই যে 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে। তারপরে আমরা কৃষক কি করে বাঁচে? যতগুলো কাজ হয়েছে দুর্বল কাজ, একদম অল্প সামান্য কিছু মাটি দিয়ে কোন রকম এরা বয়ে যায়। যতজনে যত যাই কিছু করুক না কেন, কৃষক সর্বশেষ কৃষকে দুঃখী। মানে এই যে বাধা নিয়ে অনেক জনে অনেক কিছু করেছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় যে বাঁধের কোনো কাজ হয়নি। এই ঘরটি ফুলগাজীর বিধবা সুজন বিয়ার। বানের পানি আপন ঠিকানা ছেড়ে পাঠিয়েছে পরের বাড়িতে। বন্যার দিনগুলোতে রাত পোহালেই এসে চেয়ে চেয়ে দেখে। একই অবস্থা ছাগলনাইয়ার রিকশা চালক ইয়াকুবেরও। 6 দিন পরও পানি নামেনি, আশ্রয় এখন অন্যের বাড়িতে। আমার ঘরে হ্যাঁ খানি, আমরা ঘরে ঢুকতে পারি না, আমি অভাবী মানুষ। ঘরের ভিতরে এখনো পানি আছে, পিছনে পানি, চুলাটু পানিতে আছে। এই পর্যন্ত পানি এখনো, সামনে রুমে পানি আছে।
আন্তর্জাতিক নদী আইন না মানায় পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের শিকার ফেনী জেলা। এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি আর ফসলের ক্ষতি তো আছেই। স্কুলে ছাত্ররা আসেন না, তারা আসি ঘুরি চলে যাচ্ছে, আর এখানে পানির কারণে কোনো ছাত্র আসছেন না। আমাদের স্কুলে পানি, রাস্তায় পানি, সেজন্য পরীক্ষা দিতে পারিনি। বৃষ্টি হলে এই রাস্তায় পানি উঠে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এবারের বন্যায় ১৫০ শতাধিক গ্রামে প্লাবন ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১/২ শতাধিক স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আমাদের চূড়ান্ত ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য আমরা কাজ করছি। প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, আমাদের বেশ কিছু ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে বেশ একটি ক্ষতি আছে। বাঁধ ভাঙ্গার ৬ দিন পরও এই স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। ভারতের উজানের পানি সম্পদের যেমন ক্ষতি করেছে, জীবনের ক্ষতি করেছে, পাশাপাশি শিক্ষারও ক্ষতি করেছে। এটি থেকে স্থায়ী পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। এনসিপির ১৫তম দিনের কর্মসূচি সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, ভোলায় এনসিপির কি কর্মসূচি রয়েছে একটু জানতে চাই বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন, ভোলায় কিন্তু আজ এনসিপির পদযাত্রা রয়েছে। এটি কিন্তু দুপুর ২টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা কিন্তু যেখানে পদযাত্রা পথসভা রয়েছে এখানে কিন্তু আমরা রয়েছি এবং সেখানে কিন্তু এখনও এনসিপির যে উপজেলা ভিত্তিক ৭ উপজেলা যে নেতাকর্মী তারা কিন্তু এখনও আসেনি। তবে কিছু কিছু নেতাকর্মী কিন্তু এই পথসভা স্থলে কিন্তু এসেছে এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে তারা যারা ৭ উপজেলার অন্যান্য উপজেলার যে নেতাকর্মী রয়েছে এনসিপি, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে চলে আসবে এবং কেন্দ্রীয় যে নেতা রয়েছে তারা বরিশাল থেকে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি তারা রওনা করেছেন এবং তারা দুপুর ২টার মধ্যে এখানে আসার কথা রয়েছে এবং এখানে এনসিপির যেই যুগ্ম আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তারপরে এনসিপির যেই কেন্দ্রীয় নেতা রয়েছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন সহ অন্যান্য যে নেতা রয়েছে তারা কিন্তু এখানে আসবেন এবং এসে কিন্তু এই পথসভায় কিন্তু তারা বক্তব্য রাখবে বলে আমরা জানতে পেরেছি এবং এখানকার যারা এনসিপি নেতা রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা প্রকার উৎসব বিরাজ করছে। তারা যেই কেন্দ্রীয় যারা নেতা রয়েছে তারা কিন্তু তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তাদেরকে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, সেই অপেক্ষায় কিন্তু এনসিপির যারা রয়েছে নেতাকর্মী তারা কিন্তু অপেক্ষা করছেন এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই যেখানে অনুষ্ঠানটি শুরু হবে সেখানে কিন্তু যারা এনসিপির নেতাকর্মী রয়েছে ভোলার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বেশ একটা অংশ কিন্তু তাদের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু তারা বেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ২টার আগে কিন্তু বেদুরিয়া চলে আসবেন এবং ২টার মধ্যে কিন্তু এই যেখানে পথসভা হবে ঠিক সেখানে কিন্তু কেন্দ্রীয় যে নেতা রয়েছে তারা কিন্তু চলে আসবেন। সোয়া, ধন্যবাদ জুয়েল আপনাকে যোগ দেওয়ার জন্য। সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি কোচিং করা শিক্ষার্থীরা আগেই পেয়ে যাচ্ছে প্রশ্ন। অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছেন না প্রধান শিক্ষক। যদিও তিনি জানান তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ শহরে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতবর্ষী প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের সুনাম সমৃদ্ধ। তবে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে।
অভিভাবকদের দাবি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত খোদ শিক্ষকরাই। স্কুলে পড়তে হলে প্রাইভেট আর কোচিং অনেকটা বাধ্যতামূলক। বেশিরভাগ শিক্ষকই কোচিং ব্যবসা চালাচ্ছেন, আর সেখান থেকে পরীক্ষার 2 দিন আগেই প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছে কোচিংয়ের শিক্ষার্থীরা। বারবার অভিযোগ দিলেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ অভিভাবকদের। 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়, আর আমাদের বাচ্চাগুলো 2.5 ঘন্টার সময়ও শেষ করতে পারে না। তখন আমরা যেভাবে প্রশ্নটা পড়ে পেলাম যে জামাল একাডেমিতে, এবং হুবহু সেই প্রশ্নের সাথে তার মিল। স্কুলের শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার এর জন্যে, তারপরে আর যারা পড়ে না তাদেরকে নাম্বারও দেওয়া হয় না। এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই, আমার ভবিষ্যৎ আমি মনে করতেছি এর সব অন্ধকার জগৎ নাই। শুধু প্রশ্ন ফাঁস নয়, ছাত্রী হোস্টেলও শিক্ষক কর্মচারীদের দখলে। ল্যাবরুম, টিফিন, উন্নয়ন অবকাঠামো নিয়ে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল, যেখানে মেয়েরা থাকবে সেখানে শিক্ষকরা থাকে কেন? পরীক্ষার ফি বাড়ানো হয়েছে, তারপরে আপনার হচ্ছে স্কুলে তো টিফিন দেয়ই না বাচ্চাদের। স্কুলে আসে যায়, ক্লাসে তেমন পড়া হয় না। ল্যাব আছে, কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি। প্রশ্ন ফাঁসের অভিযোগের তীর যে শিক্ষকের দিকে, তার দাবি সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানেন না। উল্টো প্রধান শিক্ষকের অদক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা। প্রশ্ন তো আমাদের করতে দেয়, আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই, তারপরে প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষা পরিচালনা করে। তারপরে কি হয় সে দায়িত্ব তো আমাদের না, আমরা জানি না। এখানে পরীক্ষা নিয়ে কোনো কমিটি নাই, পরীক্ষার প্রশ্ন বন্টনের কোনো নীতিমালা নাই। এই সুষ্ঠু নীতিমালার জন্য আমরা বলি, যার কারণে হলো আমরা অপরাধ। ল্যাবে তো তালা দেওয়া থাকে, তখন চাবি চাইতে গেলে তখন কর্মচারীরা বলে যে হেড স্যারের কাছে আছে। হেড স্যার তখন স্কুল কখনো থাকে না, আর সেই চাবিটা আমরা নিতে পারি না। প্রধান শিক্ষক জানান, প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চলছে। জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমি হুমকি পাচ্ছি, কিন্তু তারপর আমার কাজ বন্ধ নাই। আমি ডিসি স্যার তো জেলা শিক্ষক হিসেবে চিঠি দিয়েছে, ব্যবস্থা নিচ্ছে। আমি সামনের সপ্তাহে স্কুলে চিঠি দিব, কামরুজ্জামানকে চিঠি দিব, তারপরে যারা অভিযোগ করেছে তাদের চিঠি দিব। তদন্ত করে যে রিপোর্ট আমি বিধি মোতাবেক অধিদপ্তরে পাঠিয়ে দেবো, আর কপি আমি ডিসি স্যারের কাছে দিয়ে দেবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ।